আজকের এপিসোডের শুরুতেই আমি আমার সকল দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চাইছি। কারণ দুদিন হলো আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। তার অন্যতম কারণ, দুদিন ধরে আমি জ্বরে ভুগছি। আজও হালকা জ্বর গায়ে আছে, কিন্তু কি করি বলুন? রাজ্য রাজনীতি এবং দেশের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা এত দ্রুত বদলে যাচ্ছে যে এক একটা দিন আপনাদের সঙ্গে না কথা বললে অনেকগুলো কথা বাকি থেকে যাচ্ছে। আর তাই শরীরের সমস্ত জড়তা কাটিয়ে আশীর্বাদ দ্য ট্রুথের পর্দায় আমি আশীর্বাদ চলে এলাম আবারও আপনাদের সঙ্গে কথা বলতে। কিন্তু আজ যখন কথা বলতে এলাম তখন আমার সামনে তিনটি বিষয় লাফালাফি করছে, যার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার চলছে সেই অন্তর্বর্তী সরকারের সমর্থকদের দ্বারা নির্যাতনের ঘটনা। আর তাকে কেন্দ্র করেই আমাদের রাজ্য এবং দেশ জুড়ে এই বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে রাতারাতি বেশ জেগে উঠেছে বিজেপি, আরএসএস এবং বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা যখন করব ভাবছি, ঠিক তখনই বিকালবেলা দেখতে পেলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং একই সঙ্গে রাজ্যের অন্যান্য বিরোধী বিজেপি বিধায়কদের সঙ্গে একযোগে দেখা করলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা এবং পরিবারের অন্য সদস্যরা। দেখা গেল নির্যাতিতার বাবা মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন ভাবলাম তাহলে এই বিষয় নিয়ে কথা বলা যাক। কিন্তু এই দুটি বিষয়ের মাঝেই হঠাৎ মনে পড়ল, আমি এর আগের আগের এপিসোডে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রাজ্য জুড়ে গত প্রায় ১.৫ বছর ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিতর্ক চলছে, যে তথাকথিত একটা দ্বন্দ্বের সংলাপ রচিত হয়েছে, তা নিয়ে কথা বলা বাকি আছে। আর তাই জন্যেই ২৫শে নভেম্বর যখন তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক হলো এবং সেই বৈঠকের শেষে দুটো বিষয় সামগ্রিকভাবে উঠে এলো। এক, নবীন প্রবীণ দ্বন্দ্বকে সরিয়ে রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার দলের কন্ট্রোল সম্পূর্ণ নিজের হাতে রেখে প্রবীণদেরই সমগ্র জায়গা জুড়ে রাখলেন। আর একই সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আগামী দিনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন এবং আগামী দিনে তিনিই হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের ব্যাটন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬টি বিধানসভার উপনির্বাচনের পর হয়তো তুলে দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আনুষ্ঠানিকভাবে। সেই সমস্ত জল্পনার অবসান যখন ঘটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির রাজনীতি দেখার দায়িত্ব দিলেন তৃণমূল নেত্রী, তারপর আর এই বিষয় নিয়ে না কথা বলে কি করে চুপ থাকি? আর তাই জন্যেই বাংলাদেশ এবং আরজিকরের নির্যাতিতার বাবা মা এই দুটি বিষয় পরবর্তী দিনের জন্য রেখে আজ আসুন আলোচনা করি রাজ্যের শাসক দল তথা রাজ্যের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে ২৫শে নভেম্বর যে বিশাল পরিবর্তন ঘটে গেল, একাধিক দ্বন্দ্ব এবং একাধিক প্রশ্নের উত্তর যেভাবে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের সামনে তার দলের তরফে তুলে ধরলেন, তাহলে সেই বিষয় হোক আজ চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আলোচনায় যাওয়ার আগে একটা কাজ করতেই হবে, তা হচ্ছে নিচে থাকা এই সাবস্ক্রাইব বাটনটা আপনাদের ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না, আর আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে, একই সঙ্গে একটা লাইক করুন। আর ভালো তো লাগবে ধরে নিয়েই আবেদন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন ভিডিওটা। আর চলুন কথা না বাড়িয়ে আলোচনায় এগোনো যাক। ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট সমীক্ষকেরা অনুমান করেছিল রাজ্যে দেখা যেতে চলেছে বিজেপি ঝড়। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল যখন আমাদের সামনে উঠে এলো তখন সমস্ত সমীক্ষাকে একেবারে উল্টে, সমস্ত সমীক্ষাকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে রাজ্যে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হলো তৃণমূল কংগ্রেস।
এবং তাকে কেন্দ্র করেই ফের একবার নতুন করে রাজ্যে আসন্ন পঞ্চায়েত এবং তার চেয়েও বড় বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অতিরিক্ত বুস্ট পেল। একই সঙ্গে আলোচনা শুরু হলো লোকসভা নির্বাচনের এই বিপুল জয়ের আসল দাবিদার কে। তৃণমূল কংগ্রেসের অন্দরে যুব নেতা নেত্রী সমর্থক এবং অন্যান্য কর্মীদের তরফে এক কণ্ঠে বলা হতে শুরু হয় যে এই সমগ্র লোকসভা নির্বাচনে যে বিপুল জয়যুক্ত হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এর অন্যতম দাবিদারি তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 তথা তৃণমূল কংগ্রেসের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে দফায় দফায় তার জঙ্গি প্রচার অভিযানেই লোকসভা নির্বাচনে এই ব্যাপক ফলাফল হয়েছে। আর এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষীর খেতে না খেতেই চলে আসে অগস্ট মাস। 9ই অগস্ট আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ে রাতের বেলা কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়ার নক্কারজনক ধর্ষণ এবং হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাতারাতি বদলে যায় আমাদের রাজ্যের রাজনৈতিক চালচিত্র। রাজ্যের শাসক দল রাতারাতি আরজি করের ঘটনাকে কেন্দ্র করে চলে যায় ব্যাকফুটে এবং তার সঙ্গে রাজ্যের শাসক দল 10 বছর দীর্ঘ প্রশাসনে থাকার পর সম্মুখ করল জন আন্দোলন, সম্মুখ করল জনগণের একসঙ্গে সম্মিলিত কণ্ঠে প্রতিবাদ, সম্মুখীন হলো প্রশ্নের। সকলে এক কণ্ঠে আরজি করের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে সরব হলেন, বললেন উই ওয়ান্ট জাস্টিস। আমরাও সেদিন বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস। যে জাস্টিসের দাবি আমরা আজও করছি, আগামী দিনেও আমাদের এই জাস্টিসের দাবি থাকবে। কিন্তু তারপরেও বেশ কিছু ইকুয়েশন রাতারাতি বদলাতে শুরু করে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে। প্রথমত এই আরজি কর কাণ্ডকে কেন্দ্র করেই রাতারাতি তৃণমূল কংগ্রেস শাসক দল যেমন ব্যাকফুটে চলে যায়, ঠিক তেমনটাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যার অন্যতম সকল নেতাই আরজি করের চিকিৎসক পড়ুয়া, তাদের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন রাতারাতি চলে আসে সংবাদ শিরোনামে এবং সেই সংগঠনের পেছন থেকে শ্রম, টাকা এবং লোকবল দিয়ে সব রকমভাবে মদত করতে রাস্তায় নেমে পড়ে রাজ্যের একসময়ের শাসক দল এবং বর্তমানে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বিরোধী দল সিপিআইএম এবং অন্যান্য বাম দল এবং সংগঠনগুলি। কিন্তু এর মাঝখানে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দফায় দফায় এই আন্দোলনে নাক গলাবার চেষ্টা করে। কিন্তু জুনিয়র ডক্টর ফ্রন্টের যেহেতু বেশিরভাগ নেতা নেত্রী চিকিৎসক এবং পড়ুয়া চিকিৎসকেরাই বামপন্থী মতাদর্শের, তার ফলে প্রথম থেকেই এই আন্দোলনে বিজেপি নাক গলাবার চেষ্টার পরেও নাক গলাতে ব্যর্থ হয়। কিন্তু এই আরজি কর নিয়ে 2 মাসের বেশি সময় ধরে যখন রাজ্য দেখল বিশাল আন্দোলন, ঠিক তারই মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সামনে এসে পড়ল অ্যাসিড টেস্ট, অর্থাৎ 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। রাজ্য জুড়ে ভোট সমীক্ষক, রাজনৈতিক সমীক্ষক, বড় বড় নিউজ মিডিয়ার অ্যাঙ্কারেরা, বড় বড় সাংবাদিকেরা সবাই এক সুরে এক কণ্ঠে বলে ফেলল যে উপনির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে চলেছে। তার কারণ স্বরূপ তারা দেখাতে শুরু করলেন আরজি করের ঘটনা। কিন্তু 23শে নভেম্বর যখন ফলাফল প্রকাশ্যে এলো, দেখা গেল আরজি করের ঘটনার বিন্দুমাত্র প্রভাব দেখা গেল না 6টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনে এবং 6টি কেন্দ্রেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হলো। এমনকি 1,30,000 ভোটের মার্জিনেও জয়যুক্ত হলো 2টি কেন্দ্রে। এবং তার মধ্যে আবার যে মাদারিহাট কেন্দ্রে 1998 সালে তৃণমূল কংগ্রেস জন্মের পর দাঁত ফোটাতেও পারেনি, সেই মাদারিহাট কেন্দ্রটিও দখল করে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই ফলাফলের পর নতুন করে আবারও জল্পনা উঠে এলো। তাহলে এবার তৃণমূল কংগ্রেসের অন্দরে যে মমতা বনাম অভিষেকের দ্বন্দ্ব নিয়ে এতদিন এত আলোচনা চলছে, সেই দ্বন্দ্বের কি এবার অবসান হতে চলেছে? এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোন পর্যায়ে দলে নামতে চলেছেন? কারণ আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে প্রথম 2 সপ্তাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বেশ ভোকাল ছিলেন। সংবাদ মাধ্যমের সামনে সে কথা বলেছেন, সমাজ মাধ্যমে কথা বলেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দলের অন্দরেই পরিচিত তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, নেত্রী, কর্মী, সমর্থক জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজের ডাকে দফায় দফায় বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে যোগও দেন। কিন্তু আরজিকর কাণ্ডের 2 সপ্তাহের পরই রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 শুধু নয়, তৃণমূল কংগ্রেসের সেনাপতি হিসাবে খ্যাত, তিনি হাওয়া হয়ে যান। তিনি সোনার কেল্লায় মুকুলের বলা ওই দুষ্টু লোকটা ভ্যানিশ হয়ে গেলর মতো রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভ্যানিশ হয়ে যায়। কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসলেন কোন প্রেক্ষাপটে? যখন বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ হবার সময় এলো। আর প্রকাশ হবার সময় দেখা গেল যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 6 ছক্কা হাঁকালো। আর 23 নভেম্বর ফলাফল প্রকাশের পরেই 25 তারিখ হলো কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। আর সেই বৈঠকের পর রাতারাতি বদলে গেল সকল ইকুয়েশন। দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ দলের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিলেন। নিজেকে নিরঙ্কুশ নেত্রী হিসাবে আরও একবার শুধু রাজ্যে নয়, নিজের দলের অন্দরে দলের সকল নেতা, নেত্রী, সদস্যের সামনে স্পষ্ট প্রতিষ্ঠা করলেন। একই সঙ্গে তিনি তাঁর ভাইপো তথা দলের অন্যতম চালক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে গত 1.5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দলের ব্যাটন তার হাতে তুলে দিতে পারেন বলে প্রচুর জল্পনা, একাধিক আর্টিকেল সংবাদপত্রে প্রকাশও হয়ে গেছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতিতে পাঠিয়ে দিলেন। আর এরই জেরে প্রশ্ন উঠতে শুরু করলো, এবার কি সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সেনাপতি নাম্বার 2 বলে খ্যাত এবি অভিষেক ব্যানার্জিকে দিল্লির দায়িত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যের রাজনীতি থেকে সন্ন্যাসে পাঠিয়ে দিলেন? আর এই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব আজকের এই এপিসোডে। মূলত দেখতে হবে তৃণমূল ওয়ার্কিং কমিটির এই বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত ভোকাল ছিলেন একজনই, তিনি হচ্ছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের করা প্রতিবেদন অনুসারে এবং এই বৈঠকে উপস্থিত তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতা নেত্রীদের মত অনুসারে বৈঠকের শুরুর আগেই তৃণমূল নেত্রী সকলকে শপথ বাক্য পাঠ করান। তিনি বলেন যে এই বৈঠকের কোনো রকম কোনো বক্তব্য, কোনো কথা, কোনো বিশ্লেষণ সংবাদ মাধ্যমের সামনে কোনো নেতা নেত্রীর দ্বারা, যারা এই বৈঠকে উপস্থিত আছেন তাদের দ্বারা যেন প্রকাশ না হয়। এবং তিনি স্পষ্ট করে দেন রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে কোন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কী বলছেন, কী করছেন, কাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তার সব খবর তার কাছে আছে। আর এখান থেকেই স্পষ্ট হয়ে গেল দফায় দফায় যে হুমায়ুন কবির এই 25 তারিখের কর্মসমিতির বৈঠকের ঠিক আগের দিন 24 তারিখও মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজ্যের চালক হিসাবে দেখছিলেন। তিনি সরাসরি দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত দ্রুত সম্ভব উপমুখ্যমন্ত্রীর পদে কুর্সিতে বসিয়ে তার হাতে পুলিশ মন্ত্রিত্ব তুলে দেওয়া হোক। সেই হুমায়ুন কবিরের এজেন্ডা জলের মতো স্পষ্ট হয়ে গেল। আশীর্বাদ ট্রুথের এর আগের এপিসোডে আমি বলেছিলাম হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক বটে, কিন্তু তিনি বরাবরই খেলে আসছেন বিজেপির হয়ে। অর্থাৎ হুমায়ুন কবির, যিনি লোকসভা নির্বাচনের আগে প্রায় বিজেপির দিকে পা বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু শেষমেশ তিনি ধরা পড়ে যাওয়ায় সেই কাজ তিনি করেন না। কিন্তু হুমায়ুন কবিরের দফায় দফায় বলা একাধিক কথার মধ্যে দিয়ে আপনারা সাম্প্রদায়িক উস্কানি দেখতে পাবেন। এমনকি 25 তারিখের বৈঠকের পর 26 তারিখ বিধানসভার বাইরেও সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময়ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন মুর্শিদাবাদকে কেন্দ্র করে। সরাসরি ববি হাকিমকে টার্গেট করার মধ্যে দিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন নেতা ববি হাকিমের বিরুদ্ধেও সরব হয়েছেন এবং একই সঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডায় যা যা বলে এসেছিলেন সে বিষয়ে তিনি একাট্টা থাকলেন। কিন্তু এরই পরিপ্রেক্ষিতের মধ্যে আমরা দেখতে পেলাম 25 তারিখে তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে 21 জনের কর্মসমিতির দলের মধ্যে অন্তর্ভুক্ত হলেন আরও 5 জন, যার ফলে কর্মসমিতির সদস্য সংখ্যা বেড়ে হলো 26 জনের। এই 5 জনের মধ্যে হলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এবার আসুন এই 5 জনকে নিয়ে প্রথমে আলোচনা করা যাক।
মূলত আমরা দেখতে পেয়েছি 2024-এর শুরু থেকে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতার রাজপথে তৃণমূল কংগ্রেসের দুই প্রবীণ নেতাকে নবীন প্রবীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে রাস্তায় একে অপরের বিরুদ্ধে কাদা ছুঁড়তে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় বলে এসছেন যে দলের অন্দরে যে নেতানেত্রী কর্মক্ষম নন, যে নেতানেত্রী দৌড়ঝাঁপ করে কাজ করতে পারবেন না, তাদেরকে দলে সাংসদ বিধায়ক মন্ত্রী পদে বসানো সঠিক হবে না। এবং দফায় দফায় তিনি এটাও বলে এসছেন এক ব্যক্তি এক পদ। যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই ফিরহাদ হাকিমের সরাসরি বিরুদ্ধে কথা বলেছেন। কারণ ফিরহাদ হাকিম একদিকে যেমন কলকাতা কর্পোরেশনের মেয়র, ঠিক তেমনটা তিনি কিন্তু দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রী বটে ক্যাবিনেটে। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ফিরহাদ হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদায় কাঁচকলায় সম্পর্কের ইকুয়েশন মানুষের সামনে উঠে আসে। এবং তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে এই যে 5 জনকে যুক্ত করা হলো, এই 5 জন কিন্তু একেবারেই ওতপ্রোতভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোক বলেই পরিচিত। যেমনটা ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা বিভিন্ন কথা নিয়ে সরাসরি সরব হয়েছেন। অতীতের কথা ছেড়ে দিন, 23 তারিখে ভোটের ফলাফলের পর যে হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসাবে দেখার দাবি করেছিলেন, যে দেখতে চাইবার আশা প্রকাশ করেছিলেন, তার বিরুদ্ধে সরাসরি সরব হয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন পুলিশ মন্ত্রীকে নিয়ে প্রশ্ন তোলা মানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তোলা, এবং এর অধিকার কারোর নেই। তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন ক্ষমতা থাকলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নিজে সরাসরি নির্বাচনে নেবে ভোটে জিতে দেখাক তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী। আর এটা একেবারেই ঠিক। আপনি যদি গত 10 বছর ধরে আমাদের রাজ্যের যে কোনো ভোট দেখেন এবং সেই সকল ভোটেই দেখবেন কমন একটা ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ। এমনকি দুটি বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার এটাই স্পষ্ট করলেন যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি শুধু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নন, তিনিই হচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ, যে মুখকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের টিকিটে সকল ভোট প্রার্থী মানুষের দরবারে যাবেন নির্বাচনের জন্য ভোট চাইতে। এবার আসি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সরাসরি ওয়ার্কিং কমিটির মধ্যে অংশগ্রহণ করলো, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 24-এর লোকসভা নির্বাচনে এই নবীন প্রবীণ দ্বন্দ্বকে সামনে রেখেই টিকিট দেওয়ার বিরুদ্ধে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার ওয়ার্কিং কমিটির সদস্য। এবার চলে আসি মালা রায়। মালা রায়ও এই একই নবীন প্রবীণ দ্বন্দ্বেরই অংশ। মালা রায়ের হালেই হাঁটুতে অপারেশন হয়েছে, যার ফলে তিনি বিশেষ চলাফেরা করতে পারছিলেন না। আগেই বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফিজিক্যালি যে সকল নেতা নেত্রীরা ফিট নন তাদেরকে লোকসভা বিধানসভার টিকিট দেওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না। সেখান থেকে দাঁড়িয়ে মালা রায়কে সরাসরি ওয়ার্কিং কমিটির সদস্য করার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিলেন যে তাঁর দলে শুরু থেকে যারা তার সঙ্গে আছেন তাদেরকে ছেড়ে তিনি এক পাও এগোবেন না। কল্যাণ মালার পর চলে আসি জাভেদ খান। যে জাভেদ খান কিন্তু গত 2 সপ্তাহে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি। অর্থাৎ কসবায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর যে গুলি চালানোর চেষ্টার ঘটনা দেখা যায় এবং তাকে কেন্দ্র করে যে তৃণমূলের অন্দরে রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে আসে কলকাতা শহরের মধ্যে, তা কিন্তু সবচেয়ে বড় আলোচিত। অর্থাৎ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে জাভেদ খানের কিন্তু বরাবরই আদায় কাঁচকলায় সম্পর্ক, এবং সুশান্ত ঘোষ কিন্তু তার জেরে সরাসরি জাভেদ খানের বিরুদ্ধে তোপও দেখেছেন, যার জবাব কিন্তু জাভেদ খানও আবার সুশান্ত ঘোষ যে একাধিক ঘটনায় কিভাবে যুক্ত সে বিষয়েও তিনি মুখ খুলেছেন। আবার এই প্রেক্ষাপটের মধ্যেই সুশান্ত ঘোষ ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেছিলেন যাতে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখা করান। আবার তিনি অন্যদিকে ক্যামাক স্ট্রিটে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও সেরে এসছেন। সেখান থেকে দাঁড়িয়ে জাভেদ খানকে সরাসরি ওয়ার্কিং কমিটির সদস্য করার মধ্যে দিয়ে একটা ব্যাপার স্পষ্ট হলো যে ক্যামাক স্ট্রিট বনাম কালীঘাটের যে দ্বন্দ্বের ঘটনা, যে খবর, যে গল্প আমরা দফায় দফায় শুনে আসছি, সেই গল্পে সেই নাটকে এবার সম্পূর্ণ যবনিকা পতন করলেন তৃণমূল নেত্রী। যদিও তৃণমূল কংগ্রেসের অন্দরই আর একটা গোষ্ঠীর মতে
সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তৃণমূল কংগ্রেস এবারের অধিবেশনে যাতে নরেন্দ্র মোদী সরকারকে ব্যাপকভাবে ঘিরে ধরতে পারে, তাই জন্যই জাভেদ খানের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে জাভেদ খান ওয়াকফ আইন নিয়ে অনেক কিছু নাকি জানেন। কিন্তু এখানেই প্রশ্ন, গত মাসেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বামফ্রন্ট সরকারের মন্ত্রী আব্দুস সাত্তারকে সরাসরি নিজের উপদেষ্টা হিসাবে জয়েন করানোর মধ্যে দিয়ে রাতারাতি কিন্তু এই যে সংখ্যালঘু ভোট বাক্স এবং সংখ্যালঘুদের সঙ্গে, বিশেষ করে বাঙালি মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইকুয়েশন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি সংখ্যালঘু এবং রাজ্যের সংখ্যালঘুদের প্রধানত ববি হাকিমের চোখ দিয়ে দেখতেন, সেই চোখ সরাসরি আব্দুস সাত্তারের নজর দিয়ে তিনি দেখা শুরু করার কথাও রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয়। আর সেখান থেকে দাঁড়িয়ে যেখানে আব্দুস সাত্তারকে নিজের উপদেষ্টা হিসাবে জয়েন করাচ্ছেন নিজের প্রশাসনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখান থেকে দাঁড়িয়ে জাভেদ খানকে শুধুমাত্র ওয়াকফ সংশোধনী বিল নিয়েই আলোচনা করার জন্য তাকে ওয়ার্কিং কমিটিতে যে টানা হয়নি তা জলের মতো স্পষ্ট। এর অন্যতম কারণ যে জাভেদ খানও হচ্ছে তৃণমূল নেত্রীর সঙ্গে শুরু থেকে পথ চলা অন্যতম একজন ব্যক্তি। কিন্তু জাভেদ খান কল্যাণ মালার পর এবার সরাসরি চলে আসুন আমাদের রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্কিং কমিটিতে নিযুক্তিকে কেন্দ্র করে। একে কেন্দ্র করে ইতোমধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠেছে। রাজ্যের একাধিক রাজনৈতিক দলের তরফে বলা হচ্ছে যে রাজ্যের বিধানসভার স্পিকার কিভাবে শাসক দলের ওয়ার্কিং কমিটির সদস্য হতে পারে। এর উত্তর এক কথায় দেওয়া যায়, এই নিযুক্তিতে কোনো রকম সাংবিধানিক বাধা নেই, কিন্তু আচার অনুসারে, রীতিনীতি অনুসারে এমনটা ঘটে না। কিন্তু এরও ব্যতিক্রম আছে। যেমন দেখুন, লোকসভার প্রাক্তন প্রয়াত স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, যে সোমনাথ চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় গোহারান হারিয়েছিলেন এবং তারপর তিনি রাতারাতি চলে গেছিলেন বোলপুরে, সেই সোমনাথ চট্টোপাধ্যায় যখন স্পিকার ছিলেন একই সঙ্গে তিনি কিন্তু সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি কেন্দ্রীয় কমিটির কোনো বৈঠকে স্পিকারের চেয়ারে বসাকালীন অংশগ্রহণ করেননি। আবার অন্যদিকে প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের কথা ভাবুন। সুমিত্রা মহাজন স্পিকারের চেয়ারে বসার পর বিজেপি কিন্তু তাকে দলের কোনো রকম শীর্ষ পদে রাখেনি। অর্থাৎ দুক্ষেত্রেই দুটি উদাহরণ আছে। কিন্তু সাংবিধানিকভাবে যদি কোনো বিধানসভা বা লোকসভার স্পিকার শাসক দলের কোনো কমিটির সদস্য থাকেন, তাতে কিন্তু সাংবিধানিকভাবে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি এখানে স্পষ্টই ইঙ্গিত, নবীন প্রবীণ দ্বন্দ্বে মমতা বন্দ্যোপাধ্যায় এই 5 জন নতুন সদস্যের অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে প্রবীণদেরই আবারও বেছে নিলেন 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। শুধুমাত্র দলের অন্দরে ওয়ার্কিং কমিটিতে নতুন 5 জনের অন্তর্ভুক্তি না, একই সঙ্গে সংবাদ মাধ্যমের সাথে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল কীভাবে ডিল করবে তারও কিন্তু রূপরেখা তৈরি হয়ে গেছে 25 তারিখই। তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কারা কারা কোন কোন ক্ষেত্রে কথা বলবেন এবং মুখপাত্রের ভূমিকা পালন করবেন। সেখান থেকে দাঁড়িয়ে এখানে একটা বিষয় বলার, আরজিকর কাণ্ডের আগে এই মিডিয়া সেলটি পরিচালিত হতো মূলত ক্যামাক্সিড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে। কিন্তু আরজিকর কাণ্ডের পর রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এই দায়িত্ব ছেড়ে দেওয়া হয় এবং তারপর এই দায়িত্ব রাতারাতি গিয়ে পড়ে সুব্রত বক্সির হাতে। কিন্তু সুব্রত বক্সির হাতে এই দায়িত্ব থাকা সত্ত্বেও আসলে এই দায়িত্ব পালন করেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। 25 তারিখের বৈঠকে সরাসরি লিখিতভাবে অরূপ বিশ্বাসের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হলো। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিলেন যে কোন ক্ষেত্রে কোন নেতা নেত্রী কোন বিষয়ে কথা বলবেন। সেখানে যেমন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে, এখানে আমি একটু নামগুলো দেখে পড়ব কারণ বিশাল বড় তালিকা। সেখানে যেমন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে রাজ্যের ক্ষেত্রে কথা বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, কুণাল ঘোষ। ঠিক তেমনটা তাদের স্পষ্ট করা হয়েছে যে এরা রাজ্য রাজনীতির এখতিয়ারের বাইরে গিয়ে অন্য কোনো বিষয়ে কথা বলবেন না। আবার অন্যদিকে যেমন দেখুন, দিল্লির বিষয়ে কথা বলবেন ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুমিতা দেব, সাগরিকা ঘোষেরা। আবার রাজ্যের অর্থনীতি বিষয়ে কথা বলবেন কিন্তু 2 জন, অমিত মিত্র এবং রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আবার শিল্পর বিষয়ে কথা বলবেন শশী পাঁজা এবং সাংসদ পার্থ ভৌমিক।
অর্থাৎ এখান থেকে একটা স্পষ্ট ইঙ্গিত তৃণমূল নেত্রীর তরফে দেওয়া হয়েছে, নবীন প্রবীণের জায়গায় দফায় দফায় কিন্তু তৃণমূল নেত্রী প্রবীণদেরই বেছে নিচ্ছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস শুরু থেকে তার সঙ্গে যারা যারা পথ হেঁটেছিলেন তিনি কিন্তু তাদেরকেই স্থান দিয়েছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলের সিংহভাগ পদে। শুধু তাই না, উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন আমরা দেখতে পেয়েছি গৌতম দেব, উদয়ন গুহ এবং প্রকাশচিক বারাইককে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনটা চা বাগানের ক্ষেত্রে কিন্তু তিনি মলয় ঘটকের উপরেই দায়িত্ব ন্যস্ত করেছেন। আবার ঝাড়গ্রাম এবং আদিবাসীদের ক্ষেত্রে কিন্তু বীরভা হাসদাই কথা বলবেন বলে তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। অর্থাৎ এখান থেকে একটা জলের মতো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তৃণমূল নেত্রী যাদের যাদের এই দায়িত্বে দিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু একটা ব্যাপার মিলিয়ে দেখুন, তৃণমূল নেত্রীর সঙ্গে শুরুর দিন থেকে পথ চলা শুরু করেছেন এবং চলতি বছরের শুরুর দিন থেকে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব অর্থাৎ মমতা বনাম অভিষেক এবং অভিষেক ঘনিষ্ঠরা যে প্রবীণদের বিরুদ্ধে দফায় দফায় তোপ দেখে আসছিলেন, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী যেমন সামনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের দলবিরোধী কথা কন্টিনিউ বলে চলেছেন, সেই সকল কণ্ঠ কিন্তু তৃণমূল নেত্রী 26-এর বিধানসভা নির্বাচনের আগে নিজে হাতে রোধও করলেন। একই সঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু পঞ্চায়েত নির্বাচন, আর আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভায়োলেন্স একটা কমন ছবি, আর সেই ভায়োলেন্সকে সামনে রেখে দফায় দফায় কিন্তু আমাদের রাজ্যের শাসক এবং বিরোধী সব দলই বেশ সমালোচিত সারা দেশের প্রেক্ষাপটে, সারা দেশের রাজনীতির ময়দানে। আর সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু যদি এই ভায়োলেন্সকে কন্ট্রোল করতে হয় তাহলে কিন্তু দলের শৃঙ্খলা অত্যন্ত আবশ্যক। আর সেই কথাকে মাথায় রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে 3টি পর্যায়ে ভেঙে দিলেন। একটি গোষ্ঠী যারা দলের শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্বে থাকলো, দ্বিতীয় গোষ্ঠী তৈরি করলেন যারা রাজ্যের বিধায়কদের শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্বে থাকবে, এবং তৃতীয় গোষ্ঠী যারা সাংসদদের নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্বে থাকবেন। 3 ক্ষেত্রেই যাদের যাদের দায়িত্ব দেওয়া হলো তারাও সকলেই কিন্তু প্রবীণ এবং তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাবাচক। এবং 3 ক্ষেত্রেই স্পষ্টই দেখা গেল যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 3 শৃঙ্খলা রক্ষা কমিটিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও রাখলেন না। আর তাই নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠল যখন চন্দ্রিমা ভট্টাচার্যের তরফে সাংবাদিক বৈঠকে এই তালিকা প্রকাশ করা হলো। সেখানে দেখা গেল সরাসরি দিল্লির শৃঙ্খলা রক্ষা কমিটি অর্থাৎ সাংসদদের শৃঙ্খলা রক্ষা কমিটিতে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, ঠিক তেমনটাই দিল্লির রাজনীতিতে মুখপাত্রদের তালিকার একেবারে শীর্ষের নামটাই রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেখানে সাংসদদের শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন ডেরেক ব্রায়ান, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিবুল হক, সেখান থেকে দাঁড়িয়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই? এই প্রশ্নের উত্তর যখন সংবাদ মাধ্যমের তরফে জানতে চাওয়া হয় তখন সরাসরি তৃণমূল কংগ্রেসের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় অর্থাৎ দিল্লির রাজনীতি দেখবেন। আর এখান থেকেই স্পষ্ট হয়ে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে শুরুর 2 সপ্তাহ বেশ ভোকাল ছিলেন সোশ্যাল মিডিয়ায়, সংবাদ মাধ্যমের সামনে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাবাচক নেতা নেত্রী কর্মী সদস্যরা যারা তার কথাতেই বলা হয় রাত দখলের আন্দোলনে এবং আরজিকরকে কেন্দ্র করে একাধিক দফায় দফায় গড়ে ওঠা রাজ্য জুড়ে একাধিক আন্দোলনে সামিল হয়েছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার গ্রহণযোগ্যতা আগামী দিনে বলা হচ্ছিল তৃণমূল নেত্রী তার হাতেই তুলে দিতে চলেছেন, যাকে বলা হচ্ছিল তিনি হয়তো আগামী দিনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন, যাকে বলা হচ্ছিল তৃণমূল নেত্রী হয়তো এবার দলের ব্যাটন তার হাতেই তুলে দিতে চলেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন দিল্লির দায়িত্বে দিল্লির কাজকর্ম দেখার জন্য পাঠিয়ে দেওয়া হলো, সেখান থেকেই জলের মতো একটা কথা স্পষ্ট যে তৃণমূল নেত্রী নিজের কন্ট্রোলই রাখলেন তাঁর দলের ওপর। অর্থাৎ এটা বলতে হয়তো কারোর আপত্তি থাকবে না, 98 সালে যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয় তখন এই সকল নেতা নেত্রী যে ব্যক্তিকে যে মানুষটিকে দেখে তার পেছন পেছন হেঁটেছিলেন তিনি হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আমাদের রাজ্যের নয়, আমাদের দেশের রাজনীতিতেও অন্যতম একজন পালা বদলের নেত্রী, একজন ইতিহাস রচনাকারী নেত্রী। অর্থাৎ তাঁর আগে কোনো নেত্রীকে দেখা যায়নি একটি দল, একটি বড় দল ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের দল গঠন করলেন এবং সেখানে তাঁরকে অনুসরণ করে একাধিক নেতা নেত্রী তাঁর দলে যুক্ত হলেন। শুধু তাই না, দীর্ঘদিন
বাম রিজিম বলে খ্যাত 34 বছরের বাম শাসনের সঙ্গে লড়াই করে অবশেষে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনকে কাজে লাগিয়ে হলেও তিনি শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতেও বসলেন। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের রাজনীতির ইতিহাসে একমাত্র নেত্রী যিনি আমাদের দেশের একাধিক পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে সবচেয়ে বড় জোরালো উত্তর। তিনি যদি 98 সালে কংগ্রেস ছেড়ে না বেরিয়ে নিজের তৃণমূল কংগ্রেস না গড়ে তুলতেন, তাহলে প্রদেশ কংগ্রেসের অবস্থা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রদেশ কংগ্রেস নেত্রী হিসাবেই কোথাও হারিয়ে যেতেন। শুধু তাই না, আপনি দেখুন না, আমাদের রাজ্যের একসময়ের শাসক দল সিপিআইএম এবং বামফ্রন্ট জোট, একাধিক বাম রাজনৈতিক দল একত্রিত হয়ে বাম সরকার চালিয়েছে, যার মধ্যে সর্বেসর্বা দফায় দফায় থেকেছে সিপিআইএম। সেই সিপিআইএম এর মধ্যেও আমাদের রাজ্যে এখনো অবধি তেমন কোনো মহিলা নেত্রী তৈরি হয়নি, যদিও মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে সেই পোটেনশিয়ালিটি, সেই সম্ভাবনা আছে। কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় যদি সিপিআইএম এর অন্দরে থেকে তার সেই সম্ভাবনাকে তুলে ধরতে চায়, তাহলে হয়তো মীনাক্ষী তাতে ব্যর্থ হবে। মীনাক্ষী কিন্তু সফল হতে পারে যদি মীনাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অবলম্বন করেন, যদি মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় আপাদমস্তক পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক আমাদের রাজ্য এবং দেশের এই সিপিআইএম ছেড়ে বেরিয়ে নিজের কোনো একটি রাজনৈতিক দল গড়ে তোলেন, এবং সেই রাজনৈতিক দল বাম মতাদর্শ হলেও একটা বিষয় বলতে পারি, মীনাক্ষীকে কিন্তু মানুষ অনুসরণ করবে। মীনাক্ষীর পায়ে পা মিলিয়ে মানুষ কিন্তু মীনাক্ষীকে অনুসরণ করে হাঁটবে। ঠিক যেমনটা 97 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে যখন 98 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, দেশ এবং রাজ্যের সকল সংবাদ মাধ্যমকে একেবারে চমকে দিয়ে, বিশেষ করে রাজনৈতিক নেতা নেত্রীদের দিনের বেলা অন্ধকার দেখিয়ে যেভাবে নিজের দলের আত্মপ্রকাশ করিয়েছিলেন, মীনাক্ষী যদি সেই পথে হাঁটে তাহলে কিন্তু মীনাক্ষীও সাফল্য পেতে পারে, এমনটাই অনুমান আশীর্বাদ দ্য ট্রুথের। আর এখান থেকে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী যে তৃণমূল কংগ্রেসের অন্যতম শিরদাঁড়া, তার বলতে অপেক্ষা রাখে না। শিরদাঁড়া নিয়ে গত 3 মাসে আমরা রাজ্য রাজনীতিতে অনেক রাজনীতি উত্তাল হতে দেখেছি, আর সেই রাজনীতির উত্তাল পরিস্থিতির মধ্যেই আমরা দেখেছি তৃণমূল অন্দরে শিরদাঁড়া শক্ত হয়েছে দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁরই পক্ষে জোরালো মতামত উঠেছে। এমনকি শাসক দলের অন্দরেও এই 3 মাসে গুঞ্জন উঠতে শুরু করেছিল আরজি কর কাণ্ডকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো, কিন্তু তিনি তা করেননি। বলা হয় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফেও তাকে এই প্রপোজাল দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা মানেননি। আর যারই অন্যতম কারণ 2 সপ্তাহের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজি করের এই সমগ্র ঘটনার প্রেক্ষাপট থেকে ভ্যানিশ হয়ে যান। শুরুতে তিনি কলকাতাতেই ছিলেন, পরবর্তীকালে তিনি দুবাই যান এবং সেখান থেকে চোখের চিকিৎসার জন্য তিনি আমেরিকা চলে যান। এবং সমস্ত পরিস্থিতি যখন প্রায় 90% তৃণমূল নেত্রী আবারও কন্ট্রোলে করে নেন, তারপর আবারও রাজ্যে ফিরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে শিরদাঁড়াকে সামনে রেখে এত বড় আন্দোলন আরজি করের গড়ে উঠেছিল, যে শিরদাঁড়াকে সামনে রেখে তৃণমূলের নবীন প্রজন্ম রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া শক্ত করতে ব্যস্ত হয়ে উঠে পড়েছিল, সেই সম্ভাবনা একেবারে হাতে নাতে ধরে শুধু ফেলে নয়, মর্মে অনুভব করে আবারও একবার তৃণমূল নেত্রী প্রমাণ করলেন যে 26 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাঁরই শিরদাঁড়ার ওপর ভর করে নির্বাচনে এগোবে, এবং তিনিই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী, নিরঙ্কুশ নেত্রী এবং রাজ্যের 26 বিধানসভার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। আর এখানেই শেষ করলাম আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী এপিসোডে। অনেকেই আমায় কমেন্টে লিখেছেন শুরুতেই আপনি সাবস্ক্রাইবারের কথা বলতেই আপনার ধান্দাটা স্পষ্ট বোঝা গেল। বন্ধুরা, একটা স্পষ্ট কথা, আপনার একটা সাবস্ক্রিপশনে আমি টাকা পাবো না, কিন্তু আপনার একটি সাবস্ক্রিপশনের পর যদি আপনি বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখেন তাহলে আপনি নোটিফিকেশন পাবেন, এবং তাতে করে আপনার যদি এবারের এই এপিসোড ভালো লাগে তাহলে ধরে নিচ্ছি পরের ভিডিওটাও আপনি দেখবেন। আর আপনি যদি এই ভিডিও দেখেন তাহলেই সেখান থেকে আমার শুধু নয়, আমাদের মতো ইউটিউবারদের রোজগার। অর্থাৎ যারা আমাদের ধান্দাবাজ বলে গালাগালি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অন্ততপক্ষে আমরা
এই কথা বললে ওর কাছ থেকে সমস্যায় পড়বো, ওর বিরুদ্ধে কথা বললে ওইভাবে সমস্যায় পড়বো, এইসব না ভেবে অন্তত রাজ্য এবং দেশের বহুবিধ সমস্যা নিয়ে কারোর কাছে পক্ষের বা কারোর কাছে বিপক্ষের অন্তত কথা বলছি, সেখান থেকে দাঁড়িয়ে অন্তত পক্ষে আমাদের আপনারা সাধুবাদ না জানাতে পারলেও আমাদের এইভাবে কুরুচিকরভাবে অ্যাটাক না করলেই পারেন। কিন্তু তাতেও যাদের অ্যাটাক করার অভ্যাস তারা অ্যাটাক করবেন, কিন্তু তারপরেও আমি আশীর্বাদ দ্য ট্রুথের হয়ে কথা বলবো, বলছি, আগামী দিনে বলে যাব, এমনটা কথা দিতে পারি। আর ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।